আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র যে পদ্য আছে সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদের প্রথম থেকে শেষ পর্যন্ত এক ক্লাসে শেষ করে দেব। তো এই ক্লাসটা পজ না করে তুমি A to Z দেখো। তো কপোতাক্ষ নদ এটা লিখেছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদকে চতুর্দশপদী কবিতা বলা হয়। তাহলে কপোতাক্ষ নদ দেখে তো কবি পরিস্থিতি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সৃষ্টি। তাহলে এখন দেখি মাইকেল মধুসূদন দত্ত তার জীবন ও সাহিত্য ছিল 1824 থেকে 1873 সাল পর্যন্ত। ওকে, জন্ম ছিল 25শে জানুয়ারি 1824 সালে। তার জন্ম ছিল কত? 25শে জানুয়ারি 1824 সালে যশোর জেলার কপোতাক্ষ নদের তীরবর্তী সাগরদাড়ি গ্রামে তার জন্ম। তাহলে তার জন্ম কোথায়? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার জন্ম। সেটা কোথায় ছিল? কপোতাক্ষ নদের তীরে। যুগান্তকারী অবদান ছিল তার বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা, অমিতাক্ষর ছন্দের প্রবর্তক এবং প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য ও নাটকের স্রষ্টা। তাহলে মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। অমিতাক্ষর ছন্দ এটা কার লেখা? অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। এগুলো এমসিকিউ এর মোস্ট ইম্পর্টেন্ট। চেতনা ও পরিবর্তন পাশ্চাত্য সংস্কৃতির মোহে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেও পরবর্তীতে স্বদেশের প্রকৃতি, ভাষা ও ঐতিহ্যের মূলে ফিরে আসেন মাইকেল মধুসূদন দত্ত। কবিতার পটভূমি ও প্রেক্ষাপট। এই কবিতার পটভূমিটাকে, এই প্রেক্ষাপটটাকে, সেটাকে সুদূর ভার্সাইয়ের স্মৃতিবেদনা। কবির প্রবাস জীবন কাটে ফ্রান্সের ভার্সাই নগরীতে। তাহলে কবির প্রবাস জীবন কোথায় কাটে? ফ্রান্সে। এটা এমসিকিউ আসে। কোথায়? ফ্রান্সে। ফ্রান্সের ভার্সাই নগরীতে। সেখানে অবস্থানকালে পাশ্চাত্য জীবনের রূপরস গ্রন্থের মাঝেও কবির মন চঞ্চল হয়ে উঠত জন্মভূমির সোনালী শৈশবের স্মৃতি। তাহলে তিনি যখন বিদেশে ছিলেন, ফ্রান্সে ছিলেন, তখন তিনি কি এই কপোতাক্ষ নদের কলকলধ্বনি শুনতে পাইতেন। শৈশবের কথা তার স্মৃতিতে স্মৃতি থাকতো। এই শৈশবের কথা তার মনে পড়তো। এটাই নিখাত একাকিত্বে স্মৃতিগত হয়ে তিনি এই সনেটটি রচনা করেন। কপোতাক্ষের সাথে নারীর টান কিসে দেখে মন। যশোরের সাগরদাড়ি গ্রামের শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ কবির অন্তরে মাতৃ স্নেহের মতো অমলিন ছিলেন। ফ্রান্সের সিন নদী দেখেও কবির তৃষ্ণা মেটেনি। কপোতাক্ষের জলধারাকে তিনি মাতৃভূমির স্তন্য দুগ্ধের সাথে তুলনা করেছেন। তাহলে তিনি ফ্রান্সে ছিলেন। ফ্রান্সে তো অনেক নদী ছিল নাকি? ফ্রান্সে একটা বিখ্যাত নদী ছিল, তার নাম কি ছিল? এই সিন নদী। এই সিন নদী ছিল, তাও দেখেও তার মন ভরেনি। কিন্তু তার কি কপোতাক্ষ নদের কথাই মনে পড়ে, কারণ শৈশবটা তার কোথায় কাটছে? কপোতাক্ষ নদের তীরে। এই জন্য তো কি কপোতাক্ষ নদের কথা তিনি কখনো ভুলতে পারেন না। এই কথাই মনে পড়ে আর কি। সনেট বা চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য। তাহলে সনেট এটা কি চতুর্দশপদী কবিতা? এই কবিতার বৈশিষ্ট্যটা কি এটা দেখো। তো তারাই বললেই যে আমাদের কিন্তু ওই যে প্রত্যেকটা গদ্য এবং পদ্যের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তো তুমি দেখে নিও। তো মনে করো তোমাদের জন্য এত কষ্ট করা, এখন দেখো মানে রাত 2টা পার হয়েছে। রাত 2টা পার হওয়ার পরেও আমরা তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। আমার ঘুম ধরছে, কিন্তু আগে তোমাদের ক্লাস নেই, ক্লাসগুলো রেকর্ড করতেছি। এই ক্লাস রেকর্ড করা শেষে তারপরে ঘুম। এখন আজকে ঘুম হবে না হয়তো। তো আমরা আরো কয়েকজন টিচার মিলে এই তোমাদের জন্যই করছি, ক্লাসগুলো রেকর্ড করছি। আরো কয়েকটা ক্লাস আছে রেকর্ড করছি। প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিও। তো এখন দেখে নিই 14 চরণ মাত্রা। কবিতাটি মোট 14টি চরণে গঠিত। তাহলে এই যে কপোতাক্ষ নদ কবিতাটি কতটি চরণে গঠিত? 14টি চরণে, এবং প্রতিটি চরণে 14টি অক্ষর বা মাত্রা রয়েছে। তাহলে প্রতিটা চরণে কয়টা অক্ষর বা মাত্রা রয়েছে? 14টি। তার চরণও কয়টা? 14টি। এটি ইতালীয় কবি পেত্রাক্কের সনেটের আদলে রচিত। তাহলে এই যে কপোতাক্ষ নদ কবিতা, এটা কিসের আদলে রচিত? ইতালীয় কবি পেত্রাক্কের সনেটের আদলে। এর পাশে অষ্টক এবং ষষ্ঠ, এটা বানানটা একটু ভুলেছি, ষষ্ঠ হবে এটা। অষ্টক এবং ষষ্ঠ। প্রথম 8 চরণকে অষ্টক বলে এবং ভাবের উত্থান ঘটে। শেষ 6 চরণকে বলা হয় ষষ্ঠক, যেখানে ভাবের পরিণতি হয়। তাহলে প্রথম 8 চরণকে উত্থান ঘটে এবং শেষ 6 চরণকে ভাবের পরিণতি ঘটে। অষ্টক, প্রথম 8 চরণকে অষ্টক, শেষ 6 চরণকে ষষ্ঠক বলা হয়। নির্দিষ্ট মিলবিন্যাস। কপোতাক্ষ নদের কবিতায় মিলবিন্যাস কি? ক খ ক খ, ক খ ক খ, গ ঘ ম, গ ঘ ম। এটা ষষ্ঠক। মিলবিন্যাসটা দেখে নিও, এগুলো এমসিকিউ জন্য আসে। 14
কবিতা বিশ্লেষণ ও চরণ ব্যাখ্যা থেকে অষ্টম ও ষষ্ঠকের পঙ্ক্তিমালা ভিত্তিক বিস্তারিত অর্থ ও অর্থনীত ভাবধারা দেখব। অষ্টক বিশ্লেষণ মানে ভাবের পরিবর্তনা। ছাত্রতে হেন তুমি পরমর মনে, এটা একটা কবিতা ছিল চরণ এক থেকে স্যার। কবি প্রবাসের নির্জনেও অবিরত কপোতাক্ষ নদের কথা ভাবে। মানুষ যেমন রাতের স্বপ্নে মায়া মন্ত্রের ধ্বনি শুনে, কবিও তেমনি বিভ্রান্তির ছলনায় কপোতাক্ষের কলকাল শুনি শব্দ শুনতে পান এবং কান জোড়ান। এই যে এই লাইনটা দ্বারা এইটাই বুঝেছি যে কবি বিদেশে থাকার পরেও তার কপোতাক্ষ নদের যে কলকল ধ্বনি সেটা সে শুনতে পায়। এরপর আরেকটা লাইন বলছে চরণ 5 থেকে 8, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কবি পৃথিবীর বহু দেশ ঘুরছে, বহু নদ নদী দেখছে, কিন্তু কপোতাক্ষ জলের মতো স্নেহ তৃষ্ণা কোথাও মেটেনি। কবি এই নদকে জন্মভূমির স্তন্য দুগ্ধের সাথে তুলনা করেছেন। তাহলে কি এই কবি বহু দেশ ঘুরছে, ফ্রান্সে আছেন এখন, এই যে বহু দেশ যে ঘুরছে, এই দেশ ঘুরতে ঘুরতে অনেক নদ নদীর সঙ্গে পরিচিত হয়েছে, অনেক নদ নদী দেখছে, জলের মতো স্নেহ তৃষ্ণা এই কপোতাক্ষ নদের মতো আর পায়নি। প্রত্যেকটা আলাদা, কিন্তু এই কপোতাক্ষ নদের সাথে তার স্মৃতি বিজড়িত আছে সেটা অন্য কোথাও আর পায়নি, সেটাই বুঝিয়েছেন। ষষ্ঠ বিশ্লেষণ দেখি ভাবের পরিণতি দেখি এখন। আর কি হবে দেখা যতদিন যাবে, চরণ 9 থেকে 11টা। কবির মানে সংশয়, স্বদেশে ফিরে কপোতাক্ষের দেখা কি আর কোনোদিন হবে? নদী যেমন সাগরকে রাজস্ব হিসেবে পানি দেয়, নদী যেন কবিকেও বঙ্গবাসীর কাছে প্রবাসের আকুলতার বার্তা পৌঁছে, এটাই বুঝিয়েছেন। লইছে যে নাম তার বঙ্গের সঙ্গীতে, চরণ 12 থেকে 14টা চরণই আছে, এটা লাস্ট চরণ। এটা কবির প্রবাসী থেকেও যেমন সখাতারে ও ভালোবেসে কপোতাক্ষের নাম স্মরণ করছেন, বঙ্গবাসীও যেন তাকে সখা রীতিতে স্মরণে রাখে, এটি কবির শেষ বিনম্র মিনতি। এটা স্থিরতার মিনতি ছিল। কবিতার মূল ছিল বৈশিষ্ট্য 14 চরণ ও মাত্রা। তাহলে এমসিকিউ আসতে পারে যে কপোতাক্ষ নদ কবিতাটি কতটি চরণ রয়েছে, কতটি মাত্রা রয়েছে? 14 চরণ ও মাত্রা রয়েছে। স্মৃতি কাতরতার মোড়কে নিবিড় দেশ প্রেম। কপোতাক্ষ নদ কেবল নদী কেন্দ্রিক কবিতা নয়, এটি আত্মিক অনুশোচনা ও মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধাবোধের প্রকাশ পায় এই কপোতাক্ষ নদ পড়লে। সুদূর প্রবাস থেকেও জন্মভূমির প্রকৃতি ও শৈশবের নদীকে ভুলতে না পারাই কবিতার প্রধান বক্তব্য। তাহলে প্রধান বক্তব্য কি এইটা যে স্বদেশে না থেকেও বিদেশে থাকার পরেও যে নিজ দেশের যে স্মৃতিগুলো রয়েছে এগুলো ভুলতে না পারার যে কাহিনী কথাটা, এটা স্মৃতি কাতরতা আবরণে কবির খাঁটি সদত্ববোধ ও দেশপ্রেম এখানে রূপায়িত হয়েছে। কবিতা কাব্যিক চিত্রকল্পের রূপক কপোতাক্ষ নদ, এটা কি বলছেন? মাতৃভূমির প্রতীক ও কবির শৈশবের অনাবিল আনন্দের আধার। সনেট রচনা কি হচ্ছে? ভাষায় নির্জনতার বাংলায় রচিত প্রথম কালোত্তীর্ণ ছয়ের সাহিত্য। শ্যামল বাংলা কি হচ্ছে? কবির অন্তরে স্থায়ী আসন গেড়ে থাকা জন্মভূমির ছায়াশনিবির প্রকৃতি। এটা কপোতাক্ষ নদে বোঝানো হয়েছে। তো শব্দার্থ টিকাগুলো দেখি, শব্দার্থ কি দেখি, সতত বা বিরলে মানে সর্বদা বা একান্ত বা নিরিবিলিতে, নির্জনে, একই। এরপর যে ভ্রান্তির ছলনে মানে ভুলের ছায়া বা মায়ায়, মানে বলছে প্রবাসে নদীধ্বনি শোনার অমূল অনুভূতি। দুগ্ধ স্রোতের মানে দুগ্ধের মতো ধারা বাইরে রূপ করে, মানে প্রজার মতো নদ সাগরকে পানি রূপ করে বা রাজস্ব প্রদান করেছিল, বোঝানো হয়েছে। বঙ্গজন মানে বাংলার মানুষ, এটাকে বলেছে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর যে কপোতাক্ষ নদ ছিল এটা সম্পূর্ণটা পড়িয়েছি। তো এই সম্পূর্ণ ক্লাসে যদি তুমি কোনো টপিক বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো কমেন্ট করো, যে কোনো সমস্যা হলে আমরা সলভ করে দেবো। আমাদের অন্যান্য টপিকের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে, দেখে নিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ওকে, ধন্যবাদ।